তো ওই ওষুধটা জিজ্ঞাসা করা হলো যে কি, বললো না তোমরা ডেলিভারির আগেই ওষুধটা খেতে হয়, বাচ্চার যেহেতু, যাতে না শ্বাসকষ্ট হয়। তো আমার না শুনে একটু কেমন লাগলো যে ভালো করে চেক আপও করলেন না, কিছু না, অমনি ওষুধটা দিয়ে দিল, বললো যে এই ওষুধটা খেতে। তারপরে বাড়িতেই আসলাম, আমি বললাম ওকে যে না, আমি যাকে দেখাই আমি তার কাছেই ওটি হবো, কারণ একটা বিশ্বস্ত হয়ে গেছিলো। আর আমার গাইনও কিছু প্রবলেম হলে ওনাকেই দেখাতাম প্রথম থেকে। তো তারপরে ও ও গেল স্যারের বাড়িতে, মানে ডক্টরের বাড়িতে গেল। তো ওনার ওখানেও চেম্বার আছে, তো ওখানে গিয়েছিল। আর ওখান থেকে সমস্ত কিছু জেনে ইনফরমেশান জানলো। আর ডাক্তারবাবু ওকে ভরসা দিল যে তুই অত চিন্তা করছিস কেন, ভাবছিস কেন, খারাপটা ভাবছিস কেন। ও যখন মানে বলেছিল যে ওখানে তো কোনো এমার্জেন্সি হলে কিছু হয় না, বা এরকম কাচের ঘর এরকম কিছু নেই, তো ডাক্তারবাবু ওকে ভরসা দিয়েছিলেন যে বলছে তুই এত ভাবছিস কেন যে খারাপটাই হবে। মানে উনি অনেক সিনিয়র, উনি SSKM এর সঙ্গে অ্যাটাচও আছে, তো আছেন। আর তো উনি ওটাই বললেন যে ভাবছিস কেন খারাপটা, আমি তো আছি, তুই নিয়ে চলে আয়, এরকম 9 তারিখে তুই নিয়ে চলে আয়। তো তারপরে তো বললো 9 তারিখে ওই 7:30টার মধ্যে যেতে বললো, সকাল 7:30টার মধ্যে যেতে বললো। এবার বলি, আমার যে সাদগুলো হয়েছে, মানে বেবি শাওয়ারগুলো হয়েছে, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল সব সময়। আর আমি যে ওই 9 তারিখে যাই সেদিনকেও কিন্তু বৃষ্টি হয়। সকাল থেকে তো ঘুম থেকে উঠলাম, আগের দিনে আমার কিন্তু ভয় সেরকম পাইনি। আর একটা তোমাদের বলি যে অনেকে দেখবে ওই যে যদি তোমাদের C-সেকশন হয়, তাহলে ওই ভিডিওগুলো যে আসে ফেসবুকে, তোমরা সেগুলো দেখবে না। আমি স্ক্রোল করতে করতে যদি ভিডিওগুলো চলেও আসতো, তখন আমি কি ফোনটাকে অফ করে বাইরে চলে যেতাম, সবাইকার সাথে গিয়ে গল্প করতাম। মানে ওইগুলো দেখলে আরও বেশি ভয় লাগবে, কিভাবে ওটি হচ্ছে এরকম। তো তারপরে এরকম হলো, দিনটা ছিল সোমবার 9 তারিখে, এরকম সকাল 7:30টার মধ্যে নার্সিংহোমে পৌঁছে যেতে বলেছিলেন যেহেতু। তো ঘুম থেকে উঠলাম, তারপরে স্নান টান করলাম, আগের দিনে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম কারণ কবে করবো ডাঙ্গি করব। তো আমি বেশ বিন্দাসই ছিলাম, কিন্তু কোনো ভয় লাগেনি। কি জানে, আমি কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে ভীতু একটা মানুষ, কিন্তু এই এত বড় একটা আমার সাথে জিনিস ঘটবে, মানে C-সেকশন অপারেশান এত বড় একটা, আমার কিন্তু কিছু ভয় লাগেনি। তো সকালবেলা উঠলাম, উঠে স্নান টান করলাম। মাটা একটু দেখে মনে হচ্ছিল যে খুব টেনশানে আছে, কিন্তু আমি বললাম কি হবে, যাবো দুপুরের মধ্যে, দেখতে পাবে আমার পাশে একজন আছে। তো তারপরে কি হলো, তারপরে গেলাম, গাড়ি এলো, গাড়ি করে গেলাম, আমার দাদা গিয়েছিল, মা গিয়েছিল, ওখান থেকে শ্বশুরমশাই, শাশুড়ি মা, ও গিয়েছিল। ও আগের দিন আমার কাছে মানে আমাদের বাড়িতে চলে এসেছিলো। তো গেলাম, গিয়ে তো দেখছি নার্সিংহোমটা পুরো ফাঁকা, কেউ নেই এরকম। কিন্তু ভিতরে যে এত লোক থাকে আমরা জানতাম না, মানে তখন তো সবে সকাল হয়েছে, এরকম কোনো ভিজিটিং আওয়ার্স নেই যেহেতু, তো কোনো লোক টোকো নেই অতটা। তো তারপরে কি হলো, হ্যাঁ, তারপরে সব যে সমস্ত অফিসিয়াল কাজগুলো ছিল তো সেইগুলো হলো। তারপর আমাকে আবার বেবি হার্টবিটের জন্য, বেবি হার্টবিটের সমস্ত প্রেশার টেশার এর জন্য আমাকে নিয়ে গেল। তো ওখানেও একই কথা, প্রেশার তো কমে না, কিন্তু আমি তখনও ওষুধ খেতাম। তো তখনই আবার সেদিনকে আমি ওষুধ খেয়ে যাইনি। তো ওখান থেকেই ওনারা বললেন যে একটা ওষুধ খেয়ে নিতে প্রেশারের। তো প্রেশারের একটা ওষুধ খেয়ে নিলাম। আর তারপরে হঠাৎ করেই বললো যে আপনারা এবার নিচে নামুন, মানে আমার সাথে যারা গিয়েছিল, মা, ও, তখন আমার শ্বশুর শাশুড়ি মা মানে আসেনি, তখন ওদের বললো যে নিচে চলে যেতে। আমার তো বিশাল ভয় লাগছিলো। এবার আমার কাছে একটা ফোন ছিল, তো ফোনটাও নিয়ে চলে যেতে বললো। আমার কাছে মানে আর কিছুই নেই, আমি তো গিয়ে চুপ করে বসে আছি। আমার বেবির হার্টবিট এই সমস্ত কিছু হলো, মাপলো টাপলো। তারপরে ওই
তারপরে ওই 8:30-9টার সময় করে ডক্টর এলেন আর এসে বললেন যে এর এখনও সেলাইন কেন দিওনি, এর তো আগে করব, এরই তো ফার্স্ট ওটি করব। তো সঙ্গে সঙ্গে আমাকে সেলাইন দেওয়া হয়, সঙ্গে সঙ্গে, ঠিক আছে। আর মনে হয় ওটা জোরে আসতে কোনো ব্যাপার আছে, দেখি খুব জোরে জোরে আমার মানে হচ্ছিল, সেলাইনটা চলছিল। তো তারপরে আমাকে চুল টুল বেঁধে দেওয়া হয় সমস্ত কিছু, তারপরে ওখানকার যে ওটি ড্রেস সেটা পরিয়ে দেওয়া হয়। তখনও আমার কিছু মনে হয়নি। তারপরে আমার কাছে ও আসে, হ্যাঁ এবারে আমি বললাম যে একবারও কি আমার বাড়ির লোককে দেখতে পাবো না? তখন আমার বাড়ির লোককে ডাকলো, ডেকে প্রথমে আমার হাজব্যান্ড এলো, তারপরে মা এলো, তারপরে আমার শাশুড়ি মা একসাথে এসেছিলো, আর তারপরে শ্বশুরমশাই এসেছিলেন, তারপরে আমার দাদা এরকম এলো। তারপরে অনেকক্ষণ পরে তখন 11টা বাজতে এরকম 10 মিনিট বাকি আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। আর তারপরে বাড়ির লোকের সাথে দেখা হলো। তো তখন একটু খারাপ লাগছিল। তারপর ভেতরে যাই, ঢুকলাম, মানে অন্যরকমই একটা এনভায়রনমেন্ট, মানে কি বলবো, সেই যে সিনেমাগুলো হয় না হিমঘরের, তো সেরকম পুরোটা ঠান্ডা, এতটা চিল। আর বাইরের বাইরের মানে কোনো আওয়াজ পর্যন্ত ভিতরে আসে না, মানে আমি যেন একটা অন্য জায়গাতেই চলে এসেছি, ঠিক আছে। আর সামনে দেখছি বড় বড় শুধু মেশিন এই সমস্ত কিছু। তো একজন ছিলেন, উনি মনে হয় বুঝতে পেরেছিলেন যে আমি টেনশান করছি, আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করছিল, এই তোমার বাড়ি কোথায়, কে কে আছে, এই সমস্ত কিছু বলছিল। তারপরে পিকে পাল আসেন, ডক্টর পিকে পাল। তার আগে আমার হাজব্যান্ড স্যারের কাছে গিয়েছিলেন যে ডাক্তারবাবু কোনো প্রবলেম হবে না তো? তখন বলছে আর কি প্রবলেম, যা হবে তো আমাদেরই হবে, এত ওয়েট, এত প্রেশার হাই, এই ওটি করতে করতে কত টাইম লাগবে বলতো, আরও খাওয়া না, ফাস্টফুড আরও খাওয়া, এইসব নাকি বলেছিল, যে এটা আমাকে ও বলেছিল পরে নাকি এরকম বলেছে। তারপরে ডাক্তারবাবু যখন এলেন, আমি তো বসে আছি ওই বেডটাতে, মানে যেখানটা ওটি হবে সেই বেডটাতে আমি বসেছিলাম। তারপরে দেখলাম কি অনেক যন্ত্রপাতি আমার সামনে, ওগুলো যখন দেখলাম তখনই আমার এতটা পরিমাণে ভয় লেগেছিল। এরকম করে আমি যাই দেখছি আমার বাঁ দিকে ছিল, ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে ডান দিকে মুখ করে নিয়েছি, মানে আমি আর বাঁ দিকে তাকাইনি, এতটা পরিমাণে আমি জানি ওইগুলো দেখলেই আমার ভয় লাগবে। তো তারপরে যে কোমরে যে ইঞ্জেকশানটা দেওয়া হয় সেটা দিল। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? আমি বললাম হ্যাঁ, মানে ইঞ্জেকশানটা দেওয়া মাত্রই আমার পাটা ঝিনঝিন করতে শুরু করলো, মানে পাটা পুরো অবশ হয়ে গেল, পুরো কোমর পা সব অবশ হয়ে গেল। আমি বললাম হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে। বলছে প্রবলেম হচ্ছে মানে ওই পাটা ঝিনঝিন করছে তাই তো? আমি বলছি হ্যাঁ। তো তারপরে আমার সামনে একটা ওই পর্দা একটা কাপড় দিয়ে দিল। আর তারপরে তো আমি বুঝতে পারছি শুরু হয়ে গেল। আর পাশে শুধু ওই যে প্রেসার, মানে আমার যে হার্টবিটের যে ওঠানামা করে ওইটা শুধু টিকটিক করছিল, খালি কানে আসছে, আর আমি ওইটার দিকেই তাকিয়ে আছি শুধু, যে আমার প্রেসারটা কি বাড়ছে কমছে, মানে কিছু তো জানি না ওই সব মানে কি হচ্ছে না হচ্ছে, তবুও ওই দিকেই তাকিয়েছিলাম। দেখছি যে কমছে, মানে প্রেসারটাই কমছে এরকম দেখছি। তারপরে আমার মাথার পিছনে একজন বসেছিলেন, উনি আমাকে বললেন যে এতটা ওয়েট কি প্রথম থেকেই নাই, প্রেগনেন্সিতে ওয়েট বেড়েছে? আমি বললাম হ্যাঁ ওয়েট তো ছিল, প্রেগনেন্সিতে প্রায় 20 কেজির মতো বেড়ে গেছে। তারপরে উনি একটু আস্তে করে একটু একটা মিউজিক চালিয়েছিলেন, এইটুকু মনে আছে। আমার পাশে একজন ডাক্তার ছিলেন, তো উনি একটা ওই কাপড় দিয়ে টেনে রেখে দিয়েছিলেন, মনে হচ্ছে আমার টেনে কিছু একটা রেখেছিলেন এরকম কাপড়টা দিয়ে, যে আর ডাক্তারবাবুরা বলছিলেন যে জোরে টেনে থাকবি। তারপরে এরকম আমার সাথে ওই আমার মাথার কাছে যে যিনি ছিলেন উনি একটু গল্প টল্প করছিলেন, কথা বলছিলেন।
আর তারপরে কিছুক্ষণ বাদেই ওই ডাক্তারবাবু বলে উঠলেন, টান টান, জোরে টান। আমি তখন বুঝতে পারলাম যে এবার মনে হয় আমার বেবিটাকে বার করছে। ঠিক আছে, তো তারপরে হয়ে গেল। তারপরেই তো কান্নার আওয়াজ, যেটা শোনার জন্য মানে সমস্ত মেয়েরাই অপেক্ষা করে থাকে। সেই যেন মা মা করেই কাঁদছে, এরকম করে জোরে জোরে কাঁদছিল তাকে। মানে তারপরে আমার কাছে নিয়ে এসে বলছে, আর আমি না প্রথম থেকেই জানতাম যে আমার মেয়ে হবে, মানে প্রথম থেকেই জানতাম। অনেকে বলেছিল যে না তোমার ছেলে হবে, দেখবে তোমার ছেলেই হবে, কিন্তু আমি কেন জানি না, আমার প্রথম থেকেই আমি জানতাম যে আমার মেয়েই হবে। যখন আমাকে এসে বলছিল যে মানে আমি যখন ওটিতে যাচ্ছি তখনও আমি জানি আমার মেয়েই হবে এরকম। তো আমাকে যখন দেখালো, বলছে কি হয়েছে, আমি মানে দেখিও নি, আমি বলছি মেয়ে হয়েছে। ঠিক আছে, তারপরে আমার বেবিকে নিয়ে গেল আমার পাশেই। তখন বলল যে না, আর একজন বললেন যে, তারপরে উনি বললেন যে একটা ছোট শিল্পা হয়েছে, এরকম করে বলল। তারপরে ওনারা ওই মানে আমার মেয়েকে চেক আপ করছিলেন যখন, তখন বলল যে শিল্পা তোমার বাচ্চা একদম ঠিক আছে, এরকম করে বললো। আমরা বাড়িতে দেখিয়েছেন বাড়ির লোককে, বলছে হ্যাঁ দেখিয়েছি। আমার তখন আমি 11টা বাজতে 10 মিনিট আগে আমাকে ঢুকিয়েছে, 11টা 21 আমার মেয়ে হয়ে গেছে। এরপরে কিন্তু আমার কন্ডিশান মানে একটু খারাপ হচ্ছিল কি জানি না, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো আমি বললাম ডাক্তারবাবুদের যে আমার ঠান্ডা লাগছে, তো বললো যে একটু এসিটা কমিয়ে দে, মানে ওই এসি মানে বড় বড় এসি। ঠিক আছে, তারপরে ডাক্তারবাবুরা তো নিজেরা বলা করছিলেন যে কত সময় লাগবে। আমার বাচ্চা হয়ে গেছে 11টা 21, কিন্তু আমাকে বেডে দিয়েছে মনে হয় 12:30 এরকম, আমি যদি না ভুল হই। কিন্তু তারপরে না আমার 12টার সময় করে আমার ওটি হয়ে যায়। আর যখন একটা বেড থেকে আর একটা বেডে শিফট করছিল না, তখন মনে হচ্ছিল মানে কিছুই নেই বোধহয় আমার শরীরে। তারপরে আমাকে বেডে দেওয়া হয়। তো বেডে দেওয়ার পর আমি সবাই এসেছে, সবাইকে দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপার তোমাদের বলা হয়নি, আমি কিন্তু আমার চোখ বুজে যাচ্ছিল, কিন্তু আমি চোখ বোঝাইনি ওই ওটি রুমই, কারণ মনে হচ্ছিল যে যদি চোখ বোঝাই আর না খুলি, তো সেই কারণে চোখ বোঝাইনি। তো তারপরে আমাকে বেটে দেওয়া হয়, তো সবাইকে দেখতে পাচ্ছি, সবাই এসেছিল, আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, তারপর আমার শ্বশুরবাড়ি থেকেও অনেকে এসেছিলেন। তো সবাইকে দেখতে পাচ্ছিলাম, ওদের সাথে কথা বলছিলাম। তো তারপরে নার্সরা বলছিল বেশি কথা বলো না, তোমারই কষ্ট হবে। তো তখন তো কিছুই মনে হয় না, কথা বলছিলাম। তারপরে বিকেল থেকে আমার অসহ্য পেটে লাগছিল। তো তারপরে আমি তো থাকতে পারছিলাম না। তারপরে আমাকে ওই ওষুধ দেওয়া হয়, আমি খাই, তবুও সারা রাত আমি জেগে থাকি, আমার ঘুম হয়নি। আর পরের দিনে প্রেসারের ওষুধগুলো সবসময় আমাকে দিয়ে গেছে, খেয়েছি। তারপরে ঘাড়ের যন্ত্রণা, আর নার্সিংহোমে কীরকম কী ব্যবহার না ব্যবহার তো ছেড়েই দাও, সেগুলো শেয়ার করছি না। ওভারঅল কি আর বলবো, মোটামুটি ও নার্সিংহোমের এক্সপিরিয়েন্স আমার প্রচণ্ড খারাপ, কারণ ওই নার্সিংহোমটা গিয়েছিলাম। নাহলে তোমাদের একটুখানি বলি, নার্সিংহোমে খাবারটা পর্যন্ত বাড়ি থেকে নিয়ে যেতে হয়েছে। কোনো নার্সিংহোমে শুনেছো কি বাড়ি থেকে খাবার নিয়ে গেছে? কিন্তু আমার নিয়ে যেতে হয়েছিল বাড়ি থেকে খাবার পেশেন্টের জন্য। ভিজিটিং আওয়ার্সে মানে যদি 1 ঘন্টা হতো, আধা ঘন্টা দেখতে দিত, এরকম একটা অবস্থা। তো আমি তো তারপরে বাড়ি এলাম। আর আমার সব থেকে বেশি যেটা প্রবলেম হয়েছে, এই আমার ঘাড়ের এখানটা না একটু মানে এই যে মাংস জমেছে, তো সেই কারণে একটু উঁচু মতো আছে। আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, মানে ওটা নাকি জল খাওয়া কমের জন্য হয়েছিল। মানে আমার ঘাড়টা মানে এরকম করে চাগাতে পর্যন্ত পারিনি। যেদিনকে আমি আসছি বাড়ি, মানে যেদিনকে আমার ছুটি দিয়েছিল, সেদিনকে আমার খুব কষ্ট হয়েছিল। মানে আমি ওই 4 দিন যে ছিলাম,
4 দিনের মধ্যে ওই যেদিন আমি বাড়ি আসি সেদিনকেই বেশি কষ্ট হয়েছে। কারণ গাড়ি মানে আমি 1 ঘন্টা ধরে নিচে বসে আছি, গাড়ি কিন্তু আসেনি, এত জ্যামে পড়ে গিয়েছিল যে গাড়িতে করে মানে আমি বাড়ি আসবো, তো গাড়ি আসেনি। প্রচণ্ড পরিমাণে আমার ঘাড়ের এত যন্ত্রণা হচ্ছিল, সেদিনটাও কি বলবো, সেদিনের কথা ভোলার নয়। প্রচণ্ড পরিমাণে আমি যে কিভাবে বাড়ি এসেছি আমি জানি, এত কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল যে আমি নার্সিংহোমে থাকলেই ভালো ছিল, মানে কেন আমার ছুটিটা হলো এরকম মনে হচ্ছিল। তো তারপরে বিকেলের দিকেও মাঝে মাঝে যখন ঘাড়ে ব্যথা হতো, আমি ওই যারা আয়া ছিলেন তো তাদের বলতাম একটু ঘাড়টা ডলে দিতে, তো এমনই তারা বলতো না কিছু হবে না, তুমি জল খাও, জল খেলে ঠিক হয়ে যাবে, এরকম বলতো। তো এই সব ব্যাপার ছিল। নার্সিংহোমটা এক্সপিরিয়েন্স খারাপ, শুধুমাত্র বললাম না ডক্টরের জন্যই ওখানে যাওয়া। তো এই ছিল আমার থ্রু আউট জার্নি, প্রেগনেন্সি, ওটি এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও যদি কিছু তোমরা জানতে চাও আমার কাছ থেকে তো কমেন্ট। আর তোমাদের একটা কথাই বলছি, যারা হেলদি আছো তারা একদম চিন্তা করো না, শুধুমাত্র হেলদির সঙ্গে কিন্তু প্রেগনেন্সি কনসিভ করা কোনো লেনা দেনা নেই। তোমরা শুধু একটু তোমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে নাও, আর এটা ভাবো যে যেটা হবে ঠিক হবেই, ভগবান তোমার জন্য সেটা রেখেই দিয়েছে। হ্যাঁ হয়তো দেরি হচ্ছে এখন, পরে হবেই, ঠিকই হবে, ঠিক আছে? তো তোমরা কেউ চিন্তা করো না। আর তোমাদের যাদের একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, একটু দেখবে ইউটিউবে অনেক কিছু কনসিভ করার ইয়োগা থাকে, আমি যেগুলো করতাম বেশ ভালো ইয়োগাগুলো, তো ওই ইয়োগাগুলো সকালবেলা করবে, তারপরে একটু ফাস্টফুডটা অ্যাভয়েড করবে, তো দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে। আর সব তো ঠিকঠাক হবেই, এটা হওয়ারই মানে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার মেয়েকেও তোমরা অনেক আশীর্বাদ করো যেন ও খুব বড় হয়, খুব ভালো মনের একটা মানুষ হয়। তো টাটা। দেখো সবাইকে হাই করে দাও, হাই করে দাও, বলো কেমন আছো তোমরা সবাই, বলো বলো কেমন আছো, বলো বলো বলো। মা কি গো, হ্যাঁ কি এটা, বলো কেমন আছো, হুশ দিদি ভালো, তুমি খারাপ, দিদি ভালো, তুমি খারাপ।